আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে শেয়ার বাজার জিনিসটা কি, শেয়ার বাজার কিভাবে কাজ করে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে শেয়ার বাজারে বিনিয়োগ করার পূর্বে কিভাবে মানসিক প্রস্তুতি গ্রহণ করবেন, কিভাবে শেয়ারটা যাচাই করবেন, কিভাবে আপনি বিনিয়োগের প্রাথমিক ধাপগুলো এবং পরবর্তীতে বিনিয়োগ করার পরে শেয়ার বাজারের উত্থান এবং পতনের মধ্যে নিজেকে সামলিয়ে নেবেন। মনে রাখবেন, শেয়ার বাজার কোনো জুয়া খেলার জায়গা না। শেয়ার বাজার হচ্ছে একটা দীর্ঘমেয়াদী জায়গা, যেখানে আপনার আশেপাশে প্রতিষ্ঠিত কোম্পানিগুলো প্রতিদিন আপনি তাদের পণ্য ব্যবহার করে তাদেরকে কিন্তু আপনি কি করতেছেন, আয় করার সুযোগ দিচ্ছেন। সে আয়ের একটা দীর্ঘমেয়াদী অংশীদারি হওয়ার জায়গা হচ্ছে এই শেয়ার বাজার। আপনার আজকে হয়তো কর্মদক্ষতা আছে, কাজ করতেছেন, চাকরি করতেছেন, ব্যবসা করতেছেন, আজ থেকে 20 বছর পরে নাও থাকতে পারে। তো তখন আপনাকে যে কোনো পেনশন ফান্ডের উপর, ছেলে মেয়ের উপর নির্ভর করতে হয়। কিন্তু আজকে থেকে যদি আগামী 20 বছরের জন্য আপনি প্রতি মাসে মোটামুটি 5,000, 10,000, 20,000, যেটা আপনার ক্যাপাবিলিটি, ওই অনুযায়ী যদি আপনি শেয়ার কিনতে থাকেন আর কোম্পানি যদি ভালো চুজ করে থাকেন, আগামী 20-25 বছর পরে আপনি এই পরিমাণ বেনিফিট পাবেন যেটা আপনি কখনো কল্পনাও করেন না। যেমন আপনার নতুন চাকরি পাইলে আপনার যেমন লাগে যে এত টাকা বেতন পাইলাম, ওই বৃদ্ধ বয়সে যখন আপনার কর্মদক্ষতা থাকবে না, যখন আপনার কথার দাম থাকবে না, যখন আপনার ছেলে মেয়েরা অথবা পারিপার্শ্বিক অবস্থা আপনার আর্থিক দিকটা বন্ধ করে দিবে, এই শেয়ার বাজারই আপনার জন্য কাজ করবে। তা আশা করি যদি আপনি জেনে শুনে বুঝে শেয়ার বাজারে আসেন, আপনি কখনোই প্রতারিত হবেন না। তো চলেন শুরু করা যাক শেয়ার বাজারের সাইকোলজিটা কি এবং কিভাবে আসলে আমাদের সবারই বিনিয়োগ করা প্রয়োজন। পার্সোনালি যদি আমরা বলি, আসলে শেয়ার বাজারে বিনিয়োগ করা আমাদের সবার নৈতিক দায়িত্ব বলতে পারি আমরা। কারণ যেটা হচ্ছে যে আমাদের আশেপাশে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলা থেকে কোম্পানিগুলো প্রতিনিয়ত কিন্তু ব্যবসা করে যাচ্ছে। তো আপনি কেনই সেই কোম্পানির অংশীদারি হবেন না? তাহলে শেয়ার বাজারের বিনিয়োগ সাইকোলজি, একটা জিনিস মনে রাখবেন, শেয়ার বাজারে যখন একটু নিম্নমুখী হয়, পতন হয়, তখনই আপনি শুধু নিউজ শুনেন সবাই টাকা লুজ করতেছে। কিন্তু যখন শেয়ার বাজার ঊর্ধ্বমুখী থাকে কেউ কিন্তু আপনাকে নিউজ দেয় না। তো এই শেয়ার বাজারে নর্মালি দুই ধরনের ব্যক্তি থাকে। একটা হচ্ছে যারা ট্রেডিং করে, তাদের সাথে কোম্পানির ফান্ডামেন্টালে কিছু আসে যায় না। তারা জাস্ট দাম বৃদ্ধি পাইলে বিক্রি করে, কম হইলে কিনে। কিন্তু আপনি কি করবেন, আপনি কোম্পানির অংশীদারিত্ব নিচ্ছেন। শেয়ারের দাম কমুক আর বাড়ুক, আপনি কম দামে কিনবেন এবং ওই কোম্পানির সাথে দীর্ঘমেয়াদে থাকবেন। এটাই হচ্ছে মূল জিনিস। এখন শেয়ার বাজারের আসার আগে আপনার যেই চেকলিস্ট, আগে নিজেকে আগে যাচাই করবেন যে আপনার এই চেকলিস্টের মধ্যে আপনার ফুলফিল করা আছে কিনা। যদি না থাকে তাহলে আপাতত আপনার শেয়ার বাজারে আসার দরকার নেই। এই জিনিসগুলো আপনি আগে ঠিক করেন। একটা সক্রিয় আয়ের ব্যবস্থা থাকা দরকার। আপনার চাকরি হোক, ব্যবসা হোক, কম দাম কম বেতনে হোক আর বেশি হোক, আপনার অবশ্যই একটা অ্যাক্টিভ ইনকাম সোর্স থাকতে হবে। যদি অ্যাক্টিভ ইনকাম সোর্স না থাকে তাহলে আপনি শেয়ার বাজারে আসবেন না। তার মানে কোনো না কোনো জায়গা থেকে, চাকরি, ব্যবসা অথবা অন্য কোনো মাধ্যমে যাতে আপনার আয়ের সোর্স থাকে প্রতি মাসে, তবে আপনার জন্য শেয়ার বাজারে প্রাথমিক ধাপ। 2 নম্বর হচ্ছে আপনার পারিবারিক যে খরচ, আপনার ফ্যামিলি মেনটেন্যান্সের যে খরচ। মানুষের জীবনে আসলে, বিশেষত ছেলে মানুষের জীবনে যেটা হয়, সংসার খরচটাই কিন্তু মেইন জিনিস। আমাদের 100-র মধ্যে 90% মানুষের জীবন ওই ফ্যামিলির চাহিদা পূরণ করতে করতে শেষ। তো এই জন্য পারিবারিক যে খরচ আছে, যদি আপনার মাসে যদি 30 বা 50 হাজার করে খরচ হয়, তাহলে অ্যাটলিস্ট 3 মাসের টাকা যাতে আপনার নগদ থাকে। তার মানে 1.5 লক্ষ টাকা যাতে আপনার কাছে ক্যাশ টাকা থাকে। এরপরে মানুষের কখন অসুখ বিসুখ হবে, নানা প্রকার জরুরি প্রয়োজন হইতে পারে। তো এই জন্য আপনার ইমার্জেন্সি প্রয়োজনের জন্য অ্যাটলিস্ট 6 মাসের টাকা যে কোনো এফডি, সঞ্চয়পত্র অথবা বন্ড ক্রয় করা আপনার থাকতে হবে। এগুলো এই জন্যই থাকতে হবে, কারণ হচ্ছে যে অতীত ইতিহাস থেকে দেখা যায়, অতীতে যারা ভুলগুলো করেছেন তাদের থেকে দেখা যায়, বা আমি নিজের কথাও যদি বলি, আপনি এইগুলা যদি আপনার না ফিল করা থাকে, তখন হঠাৎ করে এমন একটা টাকার প্রয়োজন যে আপনি হয় কারো কাছ থেকে ঋণ করতে হবে অথবা শেয়ার বিক্রি করতে হবে। তো দুই দিক থেকে টেনশনে থাকেন। তো এই জন্য এই প্রাথমিক ধাপটা আপনি অবশ্যই ফুলফিল করবেন। আর নিকট ভবিষ্যতে প্রয়োজন এমন টাকা শেয়ার বাজারে আপনি বিনিয়োগ করবেন না। যেমন আপনার ছেলের বিয়ের জন্য, মেয়ের বিয়ের জন্য, ছেলের পড়াশোনার জন্য 1-2 বছরে টাকা লাগবে, ওই টাকা শেয়ার বাজারে আনবেন না।
তাহলে আমরা প্রাথমিকভাবে বলবো যে এই চেকলিস্ট আপনি অবশ্যই অবশ্যই আগে প্রতিটার মধ্যে নিজেকে প্রশ্ন করবেন যে আপনার ইয়েস আছে কিনা, আপনার অ্যাক্টিভ সোর্স আছে কিনা, 3 মাসের ক্যাশ টাকা রেডি আছে কিনা, 6 মাসের জরুরি ফান্ড আছে কিনা, নিকট ভবিষ্যতে টাকা, সেগুলো পৃথক রাখবেন। এই চেকলিস্ট পড়ার পরে যদি মনে হয় যে আপনার কাছে টাকা আছে, আপনি সেটা 1,000 হোক, 2,000 হোক, 5,000 হোক, আপনি প্রতি মাসে বিনিয়োগ করতে পারবেন। তাহলে দ্বিতীয় ধাপ এখন হচ্ছে যে শেয়ার বাজারে আসলে আপনি কিভাবে বিনিয়োগটা করবেন। তো এটার জন্য আপনি যেটা করবেন, আপনার যদি পুরাতন অ্যাকাউন্ট থাকে, ব্যাংক অ্যাকাউন্ট থাকে, যেটাই থাকে, আপনি একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট করবেন যাদের অনলাইন ট্রানজ্যাকশন ভালো, মোটামুটি বাংলাদেশে দেউলিয়া হয় না এমন ব্যাংক। যদি প্রথম 5টার নাম বলতে বলেন, আমরা বলবো যে ব্র্যাক, পূবালী, এটা ছাড়া সিটি, ইস্টার্ন, উত্তরা, এই 5টা ব্যাংকের যে কোনো একটা ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেল, এটা একটা পৃথক অ্যাকাউন্ট এই জন্যই করবেন, আপনি প্রতি মাসে ওই টাকাটা শেয়ার কিনেন বা না কিনেন ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবেন, সেটা আপনার কাছে জমা থাকুক, সেটা 1,000 হোক, 2,000 হোক, আর 2 কোটি হোক। 2 নম্বর হচ্ছে ভালো ব্রোকারেজ হাউসে আপনি 2টা বিও অ্যাকাউন্ট খুলবেন। ভালো ব্রোকারেজ হাউস আপনি যদি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে থাকেন, আশেপাশে পাবেন না, তো আপনি অনলাইনে কি করতে পারেন, লঙ্কা বাংলা, এটা ছাড়া ব্রাক যদি আপনার থাকে, ব্রাকের আস্থা অ্যাপসের ভিতরে থেকে ব্রাক আপনি কি ব্রোকারেজের অ্যাকাউন্ট খুলতে পারবেন। ইউসিবি আছে, শান্তা আছে, এটা ছাড়া আরও অসংখ্য আছে, আপনি গুগলে সার্চ দিলেই পারবেন। যে কোনো একটার মধ্যে আপনি কি করবেন, আপনি নিজ নামে একটা করতে পারবেন, আর যৌথ নামে আরেকটা করতে পারবেন, অথবা 2টা ব্রোকারেজ হাউস ব্যবহার করবেন। একটা ধরেন যে আপনি ব্রাক ব্যাংকে খুললেন, একটা আপনি লঙ্কা বাংলাতে খুললেন, কোনো সমস্যা নাই। যেমন আপনি বাংলাদেশের প্রতিটা ব্যাংকে 2টা করে অ্যাকাউন্ট খুলতে পারেন, এইরকম ব্রোকারেজ হাউসেও আপনি একটা ব্রোকারেজ হাউসে 2টা করে, আর যতগুলা ব্রোকারেজ হাউসে ততটা বিও অ্যাকাউন্ট খুলতে পারেন, কোনো বাধা কিন্তু নাই। 2টা কেন আমরা একটু পরে বলতেছি। কারণ হচ্ছে একটা বিও অ্যাকাউন্টে আপনি লং টাইমের শেয়ার কিনবেন, যে শেয়ারগুলো আপনি বিক্রি করবেন না, যে শেয়ারগুলো আপনার ভবিষ্যতের জন্য থাকবে। কিন্তু আমরা যেহেতু মানুষ, শেয়ার বাজারে যখন আসবেন আপনার লোভ ধরবে, নিউজ শুনবেন যে এই শেয়ারটা কিনলে 10 গুণ 20 গুণ হয়। তো এরকম কিছু ফান্ডামেন্টাল কোম্পানি আছে, মোটামুটি বিশেষত বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের শেয়ারগুলো যদি আপনি সময় মতো মোটামুটি কম দামে কিনেন, 6 মাসে 1 বছরে দেখা যায় যে 30-40% রিটার্ন পাওয়া যায়। তাইলে আপনি একসাথে 2টা কাজই করতে পারেন, দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ স্ট্র্যাটেজি নিতে পারেন, এবং একসাথে যদি টাকা থাকে সেটা করার জন্য 2টা অ্যাকাউন্ট ব্যবহার করবেন। এতে সুবিধা যেটা হবে, একই অ্যাকাউন্টে করলে মানুষ তো আমরা তো একটু লাভ দেখলে বিক্রির চেষ্টা করে, একটু লস হইলে আমরা ভয় পাই। তো লং টার্মেরটাতে শেয়ারের দাম উত্থান পতনে যাতে আপনি ভয় না পান, সেদিকটা ক্লিয়ার রাখবেন। তো এইটা হচ্ছে আপনার আরেকটা চেকলিস্ট। তো এই অ্যাকাউন্ট খুলতে কি লাগে, বিও অ্যাকাউন্ট খুলতে কি লাগে, কিছুই না, এনআইডি থাকলেই চলবে, আর অন্য কোনো সমস্যা নেই। জাস্ট বিও অ্যাকাউন্টে খরচও মাত্র বছরে 150 টাকা, এর বেশি না। আর শেয়ার ক্রয় বিক্রয়ের যে কমিশন, এটা 1,00,000 টাকা, 400 টাকা, বেশি কিন্তু না। আপনি বিকাশে টাকা পাঠান, 1 লাখে আপনি হিসাব করলে প্রায় 1,800 টাকার উপরে দেন, এখানে মাত্র 400 টাকা। এখন আসি প্রয়োজনীয় সাবধানতা, যেটা মনে রাখবেন, মানুষ মাত্রই আসলে মরণশীল, আমরা কে কখন মারা যাব কেউ জানি না। তো এই জন্য আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেটা আপনি নতুন খুলছেন, আপনার বিও অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্রোকারেজ হাউসের ট্রেডিং আইডি, এই যাবতীয় কিছু ইউজার পাসওয়ার্ড সহ যাবতীয় কিছু আপনি কি করবেন, ওই যে পেজটা আসবে এটাকে প্রিন্ট করে নিজের বিশ্বস্ত মানুষের কাছে অথবা নিজের লকারে রেখে দিবেন, ছেলে মেয়ে স্ত্রী হইতে পারে, যেটা আপনার কাছে থাকবে। কারণ হচ্ছে অনেক সময় হয়তো আপনার ছেলে মেয়ে সন্তানরা জানবেও না, আপনি যদি অনাকাঙ্ক্ষিতভাবে পরলোক গমন করেন, এটা একটা সমস্যা। আর সব তথ্যগুলার আপনি পিডিএফ রাখবেন, মোবাইলে রাখতে পারেন, কম্পিউটারে রাখতে পারেন যদি আপনার প্রয়োজন পড়ে। আর আপনি আর অবশ্যই একটা নমিনি দিয়ে রাখবেন, যিনি আপনার মারা যাওয়ার পরে সেটা সাবস্টিটিউট করবে, তার নিজ নামে করে নেবে, সেটা আপনার ছেলে মেয়ে সন্তান স্ত্রী যে কেউ হইতে পারে। এই সাবধানতা অবশ্যই আমাদের অবলম্বন করা উচিত। এখন আসি, আপনি যদি দীর্ঘমেয়াদের শেয়ার যাচাই করতে চান, যে যেই শেয়ারগুলো আপনি দীর্ঘমেয়াদের জন্য রাখবেন, আগামী 10, 15, 20, 25, 30 বছর ধরে রাখবেন, তাহলে 1 নম্বর কন্ডিশন হচ্ছে কোম্পানিটা যাতে ভালো হইতে হয়। ভালো মানের কোম্পানি না হইলে বেশি দিন কিন্তু টিকবে না, ছোটোখাটো টিকবে, কোম্পানিগুলো টিকবে না। তো এই জন্য আমরা একটা ওয়েবসাইট দেখিয়ে দিব, অ্যাটলিস্ট গত 5 থেকে 10 বছরের কোম্পানিটার পারফরমেন্স আমরা দেখব, যে ওই কোম্পানিতে আসলে যারা বিনিয়োগ করেছে, প্রকৃত বিনিয়োগ, তারা আসলে কত পার্সেন্ট পাচ্ছে।
তো 1 নম্বর কন্ডিশন, 1 নম্বর টিকমার্ক যেটা আপনি নেবেন দীর্ঘমেয়াদের জন্য, সেটা হচ্ছে শেয়ারের রিটার্ন আর ওই 15%-এর উপরে যাতে হয় 5 বছরের গড়ে। মানে ওই কোম্পানিটা টোটাল, ধরেন যে আপনি স্কোয়ার কোম্পানি টোটাল কিনে নিলেন, যদি 1 কোটি টাকা দিয়ে আপনি কিনেন, যাতে প্রতি বছরে অ্যাটলিস্ট 15 লাখ টাকা ইনকাম করতে পারে, এইরকম কোম্পানি আমাদের দরকার। 15% কেন, আমরা সবাই জানি 12% তো সঞ্চয়পত্রই দেয়। তো আমরা শেয়ার বাজারে আসবো, দীর্ঘমেয়াদের জন্য আসবো, একটু বেশি রিটার্ন চাবো। কোম্পানি বেশি ইনকাম করলে ধীরে ধীরে আপনার প্যাকেটেও আসবে, কোম্পানি ইনকাম না করতে পারলে আপনার কাছে আসবে না। তাহলে 1 নম্বর কন্ডিশন কি, কোম্পানির গত 5 বছরের, আরোই 1 বছর তার কম হইতে পারে, গত 5 বছরের রিটার্ন অন ইকুইটিটা 15% হইতে হবে। সহজ ভাষা আমরা যেটা বললাম, যে টাকা বিনিয়োগ করছেন এর বিপরীতে যাতে কোম্পানি নিজে 15% বা তার বেশি ইনকাম করতে পারে, 1 নম্বর কন্ডিশন এটা রাখতে হবে। যত বেশি হবে তত ভালো, তবে কমপক্ষে 15%। 2 নম্বরে, প্রতিটা কোম্পানিকে ব্যবসা করতে জন্য লোন নিতে হয়। তো আপনার নিজের টাকা এবং লোনের টাকা, এই 2 টাকা একসাথে বিনিয়োগ করার পরে টোটাল কোম্পানি যে বিনিয়োগটা করলো, যত টাকা পয়সা কোম্পানির ছিল তার বিপরীতে কমপক্ষে 14% যাতে সে ইনকাম করতে পারে। কারণ হচ্ছে যে 12% তো সুদেরই হার। তাহলে সে ব্যাংক থেকে যদি 12%-এর লোন নেয়, অ্যাটলিস্ট যদি 14% ইনকাম করতে না পারে, তাইলে ওই কোম্পানির লোন নিয়ে ব্যবসা করার কোনো মানে তো হয় না। কারণ ধরেন আপনার কাছে 1 লাখ টাকা আছে, ব্যাংক থেকে 1 লাখ টাকা লোন নিলেন আপনি 12% সুদে। এখন আপনি যদি 12%-এর বেশি ইনকাম করতে না পারেন, তাহলে লোন নেওয়ার তো আপনার জন্য ক্ষতি, কোম্পানি বন্ধ হয়ে যাবে। তাহলে দীর্ঘমেয়াদে ROE এবং ROC-টা আমরা মনে রাখবো। 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে যে আমরা সেই কোম্পানিগুলোতে বিনিয়োগ করার চেষ্টা করব যে কোম্পানি না রেভিনিউ গ্রোথ হচ্ছে, মানে ধীরে ধীরে বিক্রিটা বাড়তেছে। ধরেন যে এই বছরে 1 কোটি বিক্রি করছে, দ্বিতীয় বছরে 1 কোটি 10 লাখ, 1 কোটি 20 লাখ, 1 লক্ষ 30 লাখ। তো এইভাবে কোম্পানি যত বাড়তে থাকবে তত কি হবে, আপনার শেয়ারের দামও বাড়বে, কোম্পানি যত আপনার বিক্রি বাড়াবে, যত সেলস বাড়াবে, এটাকে বলে যে গ্রোথ। তার মানে রেভিনিউ গ্রোথ যুক্ত কোম্পানি আমরা খুঁজবো, অ্যাটলিস্ট যাতে নেগেটিভ না থাকে, পজিটিভ থাকে। এরপরে হচ্ছে ইপিএস গ্রোথ। তো ইপিএস গ্রোথটা হচ্ছে প্রকৃতপক্ষে আপনার লাভ। আপনি যে শেয়ার কিনেন, শেয়ার মানে হচ্ছে ইপিএস। আপনি যে একটা শেয়ার কিনলেন, একটা শেয়ারের বিপরীতে প্রতি বছর বছর সে কেমন লাভ করছে। ধরেন যে গত 5 বছর আগে একটা কোম্পানি 10 টাকা ছিল ইপিএস, এরপরে 4 বছর আগে তার 11 টাকা হয়েছে, তারপর 12 টাকা, তারপর 13 টাকা। তো তা আমরা বলতে পারবো যে এটা ধারাবাহিকভাবে ইপিএসটা বাড়তেছে। ইপিএস কম বেশি সেটা ভিন্ন জিনিস, 20 টাকা না 30 টাকা ভিন্ন জিনিস, যাতে যেটা ছিল গত 5 বছর আগে ধারাবাহিকভাবে যাতে বৃদ্ধি পাচ্ছে। তো এইরকম কোম্পানিগুলো আপনার দীর্ঘমেয়াদে আপনাকে কম্পাউন্ডিং এর ইফেক্ট দিতে পারবে, মাল্টি ব্রেকার হইতে পারবে। এরপরে যেটা আসি, সেটা হচ্ছে যে কোম্পানি সাধারণত ঋণ নিয়ে ব্যবসা করে, তবে আমরা কি করবেন, আপনি দীর্ঘমেয়াদের জন্য যেহেতু কোম্পানি খুঁজতেছেন, বেশি ঋণযুক্ত কোম্পানি, যেমন বাংলাদেশে আমরা বলতে পারি এসিআই কোম্পানি আছে, তো ওই সমস্ত কোম্পানি থেকে দূরে থাকবেন। এই আপনার ঋণের পরিমাণ যাতে ইকুইটির 1 গুণের বেশি না হয়। সহজ কথায় বললে, আপনার কাছে 1 কোটি টাকা আছে, ওই কোম্পানিটা যাতে আর 1 কোটি টাকার বেশি ঋণ না নেয়, অর্থাৎ 1 কোটির নিচে যাতে থাকে, তবে 0.5 মানে 50 লাখের কমে হইলে আরো ভালো। তাইলে কোম্পানির যত ইকুইটি আছে, যত মূলধন আছে, তার চাইতে সম পরিমাণ পর্যন্ত আমরা অ্যালাউ করতে পারি, কিন্তু এর বেশি নিলে সমস্যা। যেমন এসিআই কোম্পানি তার মূলধনের 8 গুণ পর্যন্ত ঋণ নিয়ে রেখেছে, তো আমরা সেটা নিতে পারবো না। এরপরে অ্যাকাউন্টিং এর প্রিন্সিপাল হচ্ছে যে অ্যাকুরাল প্রিন্সিপাল, মানে আপনি বিক্রি কত করলেন, বিক্রি করার পরপরই লাভ হিসাব করা হয়, আপনার টাকা আসুক বা না আসুক। তো গ্রামাঞ্চলে যারা ব্যবসা করেন সবাই জানেন বাকি দিতে হয়। আপনি সেই কোম্পানিতে বিনিয়োগ করবেন না যারা 100 টাকা বিক্রি করলে 70 টাকা, কমপক্ষে 70 টাকা তাদের কাছে না আসে, 30 টাকা হয়তো বাকি থাকতে পারে। সবচেয়ে বেস্ট ওই কোম্পানি যে কোম্পানির এই ক্যাশ ফ্লোটা নেয়, যে মানুষ তাকে অগ্রিম টাকা দেয়, মানে তার কাছে বিক্রি করার পর টাকা নিয়ে আসতে হয় না, অগ্রিম টাকা দিয়ে দেয়, এইরকম কোম্পানি আমরা খুঁজবো। আর নিয়মিত কম হোক বা বেশি হোক যাতে একটা সামঞ্জস্যপূর্ণ ডিভিডেন্ড প্রদান করে, এইরকম কোম্পানি আমরা সিলেক্ট করব। তাইলে এই 7টা হচ্ছে যে দীর্ঘমেয়াদে কোম্পানি সিলেক্ট করার মূল মন্ত্র। এখন আপনি যদি কোনো ব্রোকারের মাধ্যমেও কিনেন, তাকে জিজ্ঞেস করবেন যে ভাই এই শেয়ারটা যে আপনি আমাকে সিলেক্ট করে দিচ্ছেন, তাইলে এই 7টার কি অবস্থা, এদের গত 5 বছরের আরওই কত, ROC কত, রেভিনিউ গ্রোথ আছে কিনা, ইপিএস গ্রোথ আছে কিনা, কোম্পানির ঋণ কেমন, ক্যাশ ফ্লোটা কেমন, নিয়মিত ডিভিডেন্ড দেয় কিনা।
এই 7টা প্রশ্ন করা ছাড়া ব্রোকারকেও বলবেন যে আপনি আমাকে এই শেয়ার কিনে দিবেন না, অথবা আপনি তো নিজেরটা নিজেই মোবাইলে কিনতে পারবেন। এখন আসি, এই 7টা জিনিস থাকার পরেও শেয়ারের দাম কখনো, যেমন ধরেন যে ভালো জিনিস চড়া দামে বিক্রি হয়, তো আপনি চড়া দামে নিয়ে তো লাভ করতে পারবেন না। শেয়ার বাজারে তো আমরা দীর্ঘমেয়াদে লাভের জন্য এসেছি। তো এই জন্য বাজারে কেনার সময় একটা রেশিও আছে, পি রেশিও বলে, প্রাইস টু আর্নিং রেশিও। তো এটা যাতে 25-এর কমে থাকে, ম্যাক্সিমাম 25-এর বেশি গেলে তখন আর ওই কোম্পানির শেয়ারটা কিনবেন না, আপাতত বাদ দিয়ে দিবেন। এটা সেক্টর ভেদে এটা কমও হইতে পারে। যেমন ব্যাংকিং সেক্টরের আপনি যদি দেখেন যে গড ইপিএস হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও 9, তাইলে 9-এর উপরে গেলে ওই কোম্পানিটা আপনি কিনবেন না। তাইলে আপনি যদি ব্রোকারের মাধ্যমেও করেন, অ্যাটলিস্ট একটা মনে রাখবেন 25-এর বেশি কিনবেন না। দ্বিতীয় মনে রাখবেন যে ওই সেক্টরের, যেমন ধরেন যে বাংলাদেশের অয়েল সেক্টরের যে পি রেশিওটা কম, ব্যাংক সেক্টরের পি রেশিওটা কম, আবার ফুড সেক্টরের পি রেশিওটা বেশি, তো ওইগুলা ওই সেক্টরের বেশির চাইতে কিনবেন না। আরেকটা টেকনিক খাটাইতে পারেন যে 52 সপ্তাহ। নর্মালি এক বছরে 2024 সালে বাংলাদেশে 244 দিন ট্রেডিং হয়েছে, 2025 সালেও 244 দিন ট্রেডিং হয়েছে। তো আমরা জাস্ট এটাকে বলতে পারি যে 52 সপ্তাহ। 52 সপ্তাহে শেয়ারটার দাম কমপক্ষে 60% নিচে থাকতে আমরা নিব, অথবা একটা টেকনিক্যাল ইন্ডিকেটর আছে মুভিং অ্যাভারেজ 200-এর নিচে নিব। মানে ধরেন যে আপনার বছরের শুরুতে এটার দাম ছিল 10 টাকা, এখন এইটার দাম চলতেছে 15 টাকা, তার মানে 50% এটা উপরে উঠছে। এটা ধরলাম যে আরেকটু পরে এটা গিয়ে 20 টাকা পৌঁছাবে, নাও পৌঁছাইতে পারে। তো এইরকম ভাবে আমরা 52 সপ্তাহের হাইয়ের জায়গায় কিনবো না, অপেক্ষা করব যে অ্যাটলিস্ট যাতে 50% অথবা 60% আমরা নিচে পাই। এই 9টা জিনিস যদি আপনি অনুসরণ করে যে কোনো শেয়ারের দীর্ঘমেয়াদে যদি আপনি বিনিয়োগ করেন, আপনি যদি প্রতি মাসে কিনতে থাকেন, আপনি কখনোই আপনি প্রতারিত হবেন না। আপনি কিনতেই থাকবেন, শেয়ার সংখ্যা বাড়াবেন, এটা মনে রাখবেন। এখন আমরা যেহেতু মানুষ, আমাদের দীর্ঘমেয়াদে অতটা ধৈর্য নাই। যদি আপনি ক্যাপিটাল গেইন করতে চান, যে নিলাম 3 মাস 6 মাস পরে বিক্রি করে দিব, এক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনাকে 1 নম্বর কথাটা হচ্ছে ওই যে প্যারামিটারগুলো আমরা বললাম, ওই প্যারামিটার অনুযায়ী আপনি কি করতে পারবেন না, ক্যাপিটাল গেইন করতে পারবেন না। ক্যাপিটাল গেইন করার জন্য বাংলাদেশের বাজারে যে শর্তটা হচ্ছে, ছোট কোম্পানি দেখতে হবে যেগুলোর মূলধন কম। ওই মূলধন কম, শেয়ার সংখ্যা কম, তো সেগুলোর ডিমান্ড বেশি, চাহিদাটাও বেশি, তো এর জন্য দাম বেশি কি করে উঠানামা করে। তো এগুলোর ক্ষেত্রে প্রথমেই আপনি যে কাজটা করবেন, অ্যাটলিস্ট ওই যে আর সিগুলো বললাম, এগুলো 10%-এ নিয়ে আসবেন, যে কমপক্ষে 10% ইনকাম করে। তখন দেখবেন যে 10-20টা কোম্পানি পেয়ে যাবেন, অথবা ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স সেক্টরে চলে আসবেন। কোম্পানির কোনো নতুন বিনিয়োগ আছে কিনা, যদি দেখেন যে কোনো কোম্পানি নতুন বিনিয়োগ করবে, কোনো একটা ফ্যাক্টরি বানাবে, কোথাও বিনিয়োগ করতেছে, এই রকম নিউজগুলা যখন আসবে, ফ্যাক্টরি বানাচ্ছে, ভালো নিউজ আসলো, ওই শেয়ারটার গত 3 মাসের শেয়ারটার দামটা একটু দেখবেন, যে এই যে নিউজটা পত্রিকায় আসলো, আসার 3 মাস পূর্বে শেয়ারটার দাম কি ছিল। যদি দেখেন যে 3 মাস পূর্বের দাম আর এখনকার দামের মধ্যে ততটা ব্যবধান নাই, 5-6%ই ব্যবধান আছে, তাহলে আপনি ওই শেয়ারটা কিনা শুরু করবেন। আর যদি দেখেন যে নিউজটা আসার পূর্বে অলরেডি 20-25% দাম বেড়ে গেছে, তাহলে আপনি জানেন যে অলরেডি মামুরা অবস্থান নিয়ে নিচ্ছে, আপনি ওই শেয়ারে লাভ করতে পারবেন না। তাইলে যে কোনো ভালো নিউজ যখন আপনি শুনবেন, শোনার 3 মাস আগে শেয়ারের দামটা একটু দেখার চেষ্টা করবেন, কারণ অতিরিক্ত দামে কিনে আপনি ক্যাপিটাল গেইন করতে পারবেন না। আর বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি বাংলাদেশে, আমরা যদি ইতিহাসগুলো যাচাই করে দেখি, বিশেষত শেয়ারগুলার, আপনি 100 টাকার কমের যে শেয়ারগুলো আছে, সেগুলাকে আপনি স্বল্প মেয়াদে ক্যাপিটাল গেইনের জন্য নেবেন। যেমন ধরেন যে 200, 300, 400 টাকার গুলা নিলে আপনি ক্যাপিটাল গেইনটা ওই যে 25, 30, 50% করতে চাচ্ছেন, অতটুকু পারবেন না, হয়তো 10-15% পারবেন। তো এই জন্য যেগুলো মোটামুটি 100 টাকার মধ্যে আছে, ওই রকম শেয়ার কেনার চেষ্টা করবেন। মনে রাখবেন, শেয়ার বাজারে আমাদের সাইকোলজি খেলা করে কেমন, যেমন 10 টাকার শেয়ার 15 টাকা হইলে আমাদের গায়ে লাগে না তেমন, কিন্তু পার্সেন্টেজের হিসাবে 50% এটা কি হয়েছে, বৃদ্ধি পাইছে। আর যদি একটা 500 টাকার শেয়ার ধরেন যে 750 টাকা হয়েছে, আমরা বলি যে 750 টাকা হয়েছে, সেখানেও কিন্তু 50% হয়েছে। 3000 টাকার শেয়ার যখন 4500 হবে, সেখানেও 50%। তো এর জন্য এই যে মোটামুটি ফান্ডামেন্টাল কোম্পানি, বিশেষত ব্যাংকের শেয়ারগুলা, এগুলার মধ্যে এগুলা আপনি একটু যাচাই করবেন। তাইলে ভালো ব্যাংক, ইন্স্যুরেন্স, এগুলার মধ্যে বিনিয়োগ করার চেষ্টা করবেন। আর যদি কোম্পানি কোনো বন্ধ থাকে,
ডিএসসির ওয়েবসাইটে গেলে আপনি বন্ধ কোম্পানির লিস্ট পাবেন, সেগুলো কিনবেন না। জেড ক্যাটাগরির শেয়ারগুলো আপনি কিনবেন না, এগুলো আপনি বাদ দিবেন। এগুলো আপনাকে ফাঁদে ফালাবে, আপনার টাকা আটকিয়ে দিবে। কারণ দেখেন, জেড ক্যাটাগরি হইলে T+3 দিন লাগে, তার মানে টোটাল 4 দিন পরে আপনি বিক্রি করতে পারবেন। আপনি লাভের আশা আজকে কিনছেন, 3 দিনে দাম বাড়বে, চতুর্থ দিন আপনি বিক্রি করার আগে দাম কমে যাবে। আর ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে সর্বনিম্ন টার্গেট রাখবেন যে 20-25%, সর্বোচ্চটা আপনার উপর নির্ভর করে, তবে 25% হইলে আপনি ধীরে ধীরে আপনার শেয়ার থেকে অবস্থানটা বিক্রি করে বের হওয়ার চেষ্টা করবেন। কারণ বাংলাদেশের শেয়ার বাজারে একটা শেয়ারের দাম কন্টিনিউ বাড়ে না, এটাই হচ্ছে একটা সমস্যা। তাহলে যত টাকায় আপনি বিনিয়োগ করবেন তার 10% টাকা তারল্য হিসাবে রাখবেন। যদি 1 লাখ টাকা বিনিয়োগ করতে চান, 90,000 করবেন, 10,000 হাতে রাখবেন। কারণ ওই যে সুযোগ নেবেন যখন দামটা কমবে। কারণ তারল্য যদি আপনার থাকে তাহলে আপনি সুযোগ আসলে কম দামে কিনতে পারবেন। আর দীর্ঘমেয়াদে শেয়ার যত পারা যায় শেয়ার সংখ্যা বাড়াবেন। আর এই শেয়ার সংখ্যা বাড়ানোর মাধ্যমে আপনি ডিভিডেন্ডটা বেশি পাবেন, আর ডিভিডেন্ডের মাধ্যমে আপনি আর্থিক স্বাধীনতা অর্জনটা করতে পারবেন। আশা করি আজকের এই ছোট্ট ভিডিও আপনাকে একটা কমপ্লিট গাইডলাইন কিন্তু দিয়ে দিল যে কিভাবে আপনি কি করবেন, শেয়ার বাজারে বিনিয়োগটা করবেন। এখন বলবেন যে ভাই, ওই যে আমরা ওগুলা যাচাই বাছাই কিভাবে করব, এই রিলেটেড অসংখ্য এই প্লে লিস্টে কিছু ভিডিও আছে, সেগুলা দেখেন। অথবা আমরা আপনাদেরকে রেডিমেড কিছু কোম্পানির নাম বলে দিই যেগুলো আপনি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারবেন। যেমন ধরেন যে ব্যাংকিংয়ের ক্ষেত্রে যদি আমরা 5-6টার মতো ব্যাংকের নাম আপনাদেরকে বলি, এবং এই 5-6টার মতো ব্যাংকে আপনি কেন বিনিয়োগ করবেন সেটাও যদি বলে দেই। জাস্ট এখানে আমাদের এটা হচ্ছে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট। এখানের মধ্যে সরাসরি আপনি কিছু বুঝবেন না, যদি আপনি কিছুদিন থাকেন তারপরেই বুঝবেন। তো নর্মালি এটার জন্য যে ওয়েবসাইটটাতে, সেখানে আপনি fiscal.ai বলে একটা ওয়েবসাইট পাবেন, এই ওয়েবসাইটে চলে যাবেন। চলে গিয়ে এখানে আপনি স্ক্যানার বলে একটা অপশন পাবেন, এক সাইডে স্ক্যানার দেওয়া আছে। ওই স্ক্যানার থেকে আপনি কি করতে পারবেন, আপনি আপনার শেয়ারগুলো যাচাই কিন্তু করতে পারবেন। যাচাই করে আপনি সেখানে বিনিয়োগটা করতে পারবেন। এখানে বিভিন্ন প্রকার প্যারামিটার দিয়ে দিতে হয়, তো আমরা জাস্ট একটু সিম্পল কমিয়ে আপনাদেরকে একদম কম মানের প্যারামিটারের কিছু দিয়ে দিচ্ছি। ব্যাংকিং শেয়ারগুলো যাচাই করার পদ্ধতিটাও একটু কিন্তু ভিন্ন হয়। তো 1 নম্বরে আমরা বলতেছি যে ROE যেটা আছে, এই রিটার্ন অন ইকুইটি গত 5 বছরেরটা আমরা নেওয়ার চেষ্টা করব। এটাকে আমরা বলতেছি যে কমপক্ষে আমার 15% দরকার, 15% না হলে আমি নিব না, সহজ কথা হচ্ছে এটা। তো এরকম দিলে দুইটা ব্যাংক পাচ্ছি, তার মানে 15% পাওয়া যাবে না, 14% দিয়ে দেখি কয়টা ব্যাংক পাই। মোটামুটি আমরা দেখি যে 5টা ব্যাংক পাচ্ছি। তাহলে সিটি ব্যাংক, ইবিএল, প্রাইম ব্যাংক, উত্তরা, ট্রাস্ট ব্যাংক, এগুলোতে আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে পারেন, কোনো ঝামেলা নাই। তো এই ওয়েবসাইটটার মাধ্যমে কিভাবে যাচাই করতে হয় তারও ভিডিও আছে, আপনি সেই ভিডিওগুলো দেখে সেখান থেকে উপকৃত হতে পারবেন। আর আমাদের অলরেডি রেকর্ডেড ক্লাস আছে, সেটা দেখে উপকৃত হতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।